এখানে আছে 6, 8, 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। লসাগু নির্ণয় যদি আমরা শিখেছিলাম, তারপরে এখানে বলছে এই যে 6, 8, 12 এর আগে মেন বিষয়টা হচ্ছে এর আগে আমরা দুইটা সংখ্যার লসাগু শিখেছিলাম। এখানে তিনটা সংখ্যা আছে, তো তিনটা থাকুক, চারটা থাকুক, পাঁচটা থাকুক, তো সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটার গুণিতক বের করা। এই গুণিতক মানে তো ওইটার নামতা, তো 6-এর ঘরের নামতা, 8-এর ঘরের নামতা, 12-এর ঘরের নামতা। তো নামতা লেখার পর তিন ক্ষেত্রে একই সংখ্যা হবে, যেমন এখানে 6-এর ঘরের নামতা 4 বার গিয়ে 24 হয়েছে, 8-এর ঘরের নামতা 3 বার গিয়ে 24 হয়েছে, আর 12 ঘরের নামতা 2 বার গিয়ে 24 হয়েছে। তাহলে 24 হচ্ছে একটা সাধারণ গুণিতক। এই 6, 8 আর 12 অর্থাৎ সবার ভিতরে যখন থাকে সকল সেটা সাধারণ গুণিতক। মানে যদি বলি যে মানে সাধারণ যে গুণটা থাকে, মনে করো একটা পরিবারে ভাই বোন বা বাবা মার ভিতরে একটা সাধারণ গুণ আছে, কমন যে বিষয়টা, তো সেটা হচ্ছে কি সাধারণ গুণিতক বা এরকম আর কি। এছাড়া এই যে এইখানে ছয়ের ঘরের নামটা 8 বার যাওয়ার পর 48 হয়েছে, তো এইখানে হচ্ছে 6 বার যাওয়ার পর 48 এবং এখানে 4 বার যাওয়ার পর 48 হয়েছে, তো 48ও সবার ভিতরে আছে, তো এটা সাধারণ গুণিতক। তো এরকম কিন্তু আরো হতে থাকবে, কিন্তু আমি বলেছিলাম যে লসাগু করার জন্য হচ্ছে সর্বনিম্ন দুইটা করতে। তো তোমরা তো অনেকেই বাড়ির কাজ জমা দেওনি, তো এভাবে পড়াশোনা করলে তো আগাবো না। আমি যেভাবে পড়া দিছি এভাবে পড়া করলে কিন্তু অনেকটা আগায় যেতে আর কি। আহ, যে কারণে হচ্ছে তোমাদের হচ্ছে গণিত ক্লাসটা কিন্তু অফ করিনি, ইংলিশ ক্লাসটা অফ করে বিজ্ঞান পড়াইছিলাম আর কি। তোমরা ঠিকভাবে বাড়ির কাজ জমা দিচ্ছ না। তো এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাকে সংক্ষেপে লসাগু বলা হয়। তো এইটা হচ্ছে সর্বনিম্ন যেটা 24, এটা আর কি। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আচ্ছা, স্যার। তো এরপরে এই যে তিন সংখ্যার এই যে এইগুলো নির্ণয় করতে বলছে, এইগুলো আশা করি তোমরা পারবে, এটা সহজই আছে। এইখানে হচ্ছে 16-র ঘরের নামতা পড়তে হবে, মানে 16-র ঘরের নামতা কি, প্রথমে 16 সাথে 2 গুণ করতে হবে। তাহলে কি 6 দুগুণী 12, 2 হাতে থাকে 1, আর 2 1 কে 2 1 3, 32 16 32 হয়। 32-এর ডবল হচ্ছে এই যে যেমন হচ্ছে 3-এর ডবল 6, 2-এর ডবল 4, 64। এইভাবে তারপরে 4-এর ডবল হচ্ছে 8, আর 6-এর ডবল 12। তো এই ও, যদিও এটা না, আমি একটু ভুল করেছি। আহ, এটা না, এটা হচ্ছে মানে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে, এখানে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 6 8, 3 6 18-র 8 হাতে থাকে হচ্ছে 1, তারপর 3 অক্ষে 3 আর 1 4, 48 হবে। তারপরে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 ছক 24-এ 4। স্যার, বলো। গ্রুপ থেকে কে জানি মেসেজ দিচ্ছে আজকে নাকি ক্লাস হবে না। না, ক্লাসটা আমরা করতেছি এবং হচ্ছে ইউ করেছে আর কি, যাই হোক সমস্যা না। আহ, আর 4 অক্ষে 4 আর 2 হচ্ছে 6, তো এইটা 64। তো এইটা এইভাবে আমাদের ছয়ের গুণিতক গুলো আগাতে থাকবে আর কি। এইভাবে আমরা হচ্ছে কমন যেটা ছোট হবে সেটা হচ্ছে আমাদের লসাগু হবে। আহ 6 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। বলছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেমি দৈর্ঘ্য এবং 6 সেমি প্রস্থের টাইলস কিনলো। টাইলস গুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। দেখো এই যে এইটা হচ্ছে টাইলস, তো এইটা দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। রেজা কি করবে, ও বর্গ করবে আর কি। তো এইভাবে নিলে মনে হয় বর্গ আর হয়। বর্গের 4 বাহুই সমান। হ্যাঁ। তো এই যে আমরা এখন জানতেছি যে লসাগু কোথায় লাগে বা গসাগু কোথায় লাগে আর কি।
অর্থাৎ এইভাবে বর্গ তো অনেক করতে পারবে, ছোট বর্গ বড় বর্গ করতে পারবে, কিন্তু আমাদের সবচেয়ে ছোট বর্গটা লাগবে। আহ যেটা সে করতে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে সেটা। তাহলে আমাদের 6 আর 9 এর গুণিতক বের করতে হবে। আহ, তো এইটা হচ্ছে যে আমরা করতে পারি। আহ, যেমন এইখানে জায়গা নেই, তবে আচ্ছা তাহলে আমাদের ছিল 6 আর 9 আর কি। তো এইখানেও যদিও মার্কার ছিল 6 আর হচ্ছে 9। তো এর যদি গুণিতক আমরা বের করি তাহলে দেখো 6 এর পরে কি 12 হয়। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, এভাবে আগাতে থাকে। আর 9 হচ্ছে 9 কে 9, 9 দুগুণে 18। দেখো এই যে 18 পাই গেছে একটা। 3 নং 27, 4 নং 36, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 54 নং 54। 54 তো এইটাকে 7 নং। আগাতে পারি 36। স্যার এখন তিনটা করে ফুটা দেন। তিনটা ফুটো দেওয়ার পর একটু ফাঁকা দেন, আবার তিনটা ফুটা দেন। কেন? এই যে কারণ যে আমরা আরো বের করতে পারতাম। না, আমরা যদি দুইটা বের করে দেখাই, তো 6 করে নামতে 6 ছক 36, 6 সাতা 42 আর কি, 6 আষ্টা 48 আর কি। তো এখানে আর স্যার একটা 36 মিলেছে। স্যার হ্যাঁ 36 মিলেছে। আচ্ছা 36 মিলেছে, আমাদের 18 মিলেছে, আর হচ্ছে 36 মিলেছে আর কি। তো এরপরে আরো থাকবে আর কি। হুম, আরো থাকবে। তো এই যে আমরা 6 এর গুণিতক এবং 9 এর গুণিতক বের করেছি। তো এখানে আমরা কমন পেলাম 18 আর 36 পেলাম আর কি। তো এগুলো হচ্ছে সাধারণ গুণিতক, কিন্তু আমাদের লসাগু হচ্ছে কত? 18 হবে। ঠিক আছে, সবচেয়ে ছোট গুণিতক 18 হচ্ছে আমাদের লসাগু হবে। তো এটা আমি মুছে ফেলছি। আহ, তো তাহলে ওইটা মুছে ফেললাম। সেটা হচ্ছে আহ, 9 একে 9, 9 9 দুগুণে 18, তাই না? তাহলে এই 9 ঘরের ঘর দুইবার নিতে হচ্ছে। আর তাহলে কি আমরা 18 পেয়ে যাচ্ছি। আর 6 18 হতে হলে 3 6 18 তিনবার নেওয়া লাগছে। অর্থাৎ এইটা এইটা তিনটা নেওয়া লাগছে, তাহলে আমরা 18 পাচ্ছি, অর্থাৎ এই ঘরে এসে আর কি। এই যে এই ঘরে এসে তখন আমাদের কি বর্গ হবে এটা। তখন এই পুরোটা আমাদের একটা টাইলস হয়ে যাবে এবং এটা বর্গাকৃতির টাইলস হবে আর কি। তো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে হচ্ছে 18 সেমি। ঠিক আছে, এই যে সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে 18 সেমি হবে। 18 সেমি। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? তাহলে দেখো টাইলস কয়টা প্রয়োজন হচ্ছে আমাদের। তো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আমাদের 6টা টাইলস প্রয়োজন হচ্ছে আর কি। আহ আর দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? এর আগে দ্বিতীয় ক্ষুদ্রতম বলতে ওই যে আমাদের সাধারণ গুণিতক যে 36 হয়েছিল ওইটা আর কি। তো এখানে 36 হইতে হলে কি 9 একে 9, 9 দুগুণে 18, 18, 3 নং 27, 4 নং 36, তাহলে এই যে এখানে হচ্ছে আমাদের 36 আর কি। আর এইখানে 36 হইতে হলে এখানে তো 4 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, এইখানে এসে হচ্ছে 36 হয় আর কি। তাহলে আমাদের এই যে এই কয়টা লাগছে আর কি, এই কয়টা হলে আমাদের বর্গ হবে আর কি এটা। অর্থাৎ দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন আছে, এখানে আমাদের 36 চাইনি, কয়টা টাইলস প্রয়োজন সেটা বের করতে বলছে। তো আহ, সে-
সেটা আমরা অন্যভাবেও বের করতে পারতাম, সেটা হচ্ছে বর্গক্ষেত্র বের করে। মানে বড় বর্গক্ষেত্রকে ছোট বর্গক্ষেত্র দিয়ে ভাগ করে বের করতে পারতাম। এটা আমি লিখিতভাবে করে দেব পরে শীটে, মানে আলাদা করে স্লাইডে করে দেব। তো এক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে 1 2 3 4, এদিকে 4টা আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ এদিকে 6টা আর এদিকে এদিকে হচ্ছে 4টা, তাহলে 4 ছক 24, অর্থাৎ 24টা টাইলস আমাদের লাগবে আর কি পরের বর্গক্ষেত্র তৈরি করতে। তো এই ক্ষেত্রে আমরা 36কে যদি 9 দিয়ে ভাগ করি আহ, তাহলে 4 পাই, এবং এক্ষেত্রে আমরা 36কে যদি 6 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই 36কে 6 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে 6 পাই, তাহলে এই 6 আর 4-এর গুণ করলে আমরা 24 পাই আর কি, এভাবে। তো এইগুলো আপাতত আমরা বের করলাম সংখ্যাটা, তো অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তীতে দেখাই দেবো আর কি শীট তৈরি করে। তো এইখানে এরা বলছে টাইলস গুলো বসানোর সময় দৈর্ঘ্য ও প্রস্থ কিভাবে পরিবর্তন হয় তা হিসাব করি। এই যে দেয়া আছে, যদি দৈর্ঘ্য 6 হয় 9 হয়, প্রস্থ হচ্ছে 6, দৈর্ঘ্য 18 হলে প্রস্থ 12 আর কি। তো এই যে 18 আর 18 হচ্ছে হচ্ছে অর্থাৎ 6 3টে নিলে আর হচ্ছে আহ, 9 2টা নিলে, এই যে 2টা নিলে 18 হচ্ছে আর এটা 3টা নিলে 18 হচ্ছে। তো এইভাবে আর কি, এভাবে আমরা টাইলস হিসাব করতে পারি। তাহলে 3টা আর 2টাতে প্রথমটাই লাগছিল 5টা, আর এই জায়গায় 4টা নিলে হচ্ছে আর এখানে 6টা নিলে হচ্ছে, তাহলে উম এইভাবে আর কি 4 ছক 24টা আর কি। আচ্ছা, তারপরে এই যে 6 নম্বরে 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর এবং অপরটি 7 মিনিট পর পর বাজবে। ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসাথে বাজবে? তো এই প্রথম ঘন্টা কি করে 5 মিনিট পর, দ্বিতীয় ঘন্টা 7 মিনিট পর বাজে। তো প্রথম সকাল 10টায় বাজছিল, এরপর কয় মিনিট পর বাজবে? তো মানে পরবর্তী কত কম সময়ে বাজবে, তো এটা আমরা লসাগু করব 5 আর 7-এর। 5 আর হচ্ছে 7, তো মিলিত হয় কোথায় আমরা দেখি। তো 5-এর ঘরের নামতা 5 10 15 20 25 30। 7 আমরা নিয়ে আসি, 7 7 দুগুণী 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35। তো এখানে আরেকটা নিলে 35 হয়। তাহলে আমরা দেখি যে এই প্রথম ঘন্টাটা কি 5 মিনিট পর পর বাজে, আর দ্বিতীয় ঘন্টাটা 7 মিনিট পর পর বাজে। তো এই যে যখন 35 মিনিট হবে তখন দুইটা ঘন্টা একসাথে বাজবে। তো আমাদের প্রথমে কি প্রথমে সকাল 10টায় বাজছিল একবার, 10টায় বাজছিল, আর কি 35 হইলে বাজবে, অর্থাৎ 10টা 35 মিনিটে বাজবে। 10টা দিতে পারি, অর্থাৎ 10টা 35 মিনিটে আবার ঘন্টা দুইটা একসাথে বাজবে। তো এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তবে এই আচ্ছা, বিষয়টা হচ্ছে এই অঙ্কগুলো যখন লসাগু আর গসাগু কি করতে হবে এইটা আইডেন্টিফাই করাটা গুরুত্বপূর্ণ। তো এইখানে বোঝাচ্ছে কত কম সময়, অর্থাৎ কম সর্বনিম্ন এইগুলো বলা থাকলে লসাগু হয় আর কি, আর সর্বোচ্চ বেশি এইগুলো বলা থাকলে গসাগু হয়, মানে ঘন্টা কত কম সময়ে আবার বাজবে, তো এটা লসাগু বোঝাচ্ছে আর কি। আহ আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে আছে, পরের পৃষ্ঠায় আমরা যাই। তো আহ, এগুলো তো ও
কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়? ইকুয়াল সাইন আছে। তো মৌলিক উৎপাদক কি সেটা আমরা দেখব। আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। আচ্ছা, মৌলিক আর যৌগিক সংখ্যা কি জিনিস এগুলো কি মনে আছে কারোর? হ্যালো, কেউ বলতে পারবে মৌলিক সংখ্যা কি জিনিস? হ্যাঁ স্যার। বলো তো। স্যার একই সংখ্যা ভিত্তিতে আর কোনো গুণনীয়ক নেই। হুম, আচ্ছা, মৌলিক সংখ্যা হইতে হলে তার এক আহ, এবং আহ, ওই ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে আর কি, তাই তো? এটা আর কি। অর্থাৎ এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায় যে সংখ্যা সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা মৌকার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? তো এক কিন্তু মৌলিক সংখ্যা না। দুই হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ দুইকে এক দিয়ে ভাগ করা যায় আর দুই দিয়ে ভাগ করা যায়। এখন তিনও আমাদের মৌলিক সংখ্যা, কারণ তিনকে এক দিয়ে ভাগ করা যায় আর তিন দিয়ে ভাগ করা যায়। কিন্তু চার, স্যার 5 মৌলিক সংখ্যা। হ্যাঁ, পাঁচ আমরা আসবো। এখন আমরা চারের ক্ষেত্রে দেখব। তো চারকে কি কি দিয়ে ভাগ করা যায়? এক স্যার দিয়ে ভাগ 7ও করা যায়, মৌলিক সংখ্যা। দুইকে ভাগ করা যায়, আবার চার দিয়েও ভাগ করা যায়, তাই না? এই কারণে চার জি স্যার। আমাদের মৌলিক সংখ্যা না। কিন্তু পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ পাঁচকে এক এবং পাঁচ দিয়ে ভাগ করা যায়। তারপর আমরা স্যার 7 দিয়েও ভাগ আমরা যদি দেখি ছয়, ছয়কে এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে ভাগ করা যায়, তিন দিয়ে ভাগ করা যায়, ছয় দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, এই বিষয়টা কি কেউ লক্ষ্য করলা যে হচ্ছে চার এবং ছয়ের দুইয়ের অধিক গুণনীয়ক আছে, এই কারণে এইগুলো কি মৌলিক সংখ্যা না। আর স্যার দুই, তিন এবং পাঁচের মাত্র দুইটা গুণনীয়ক আছে, এক এবং ওই সংখ্যা। স্যার ওই সংখ্যা বলতে যেই সংখ্যাটা আমরা বুঝাচ্ছি, এখানে পাঁচ বুঝাচ্ছি, এখানে তিন বুঝাচ্ছি, এখানে দুই বুঝাচ্ছি। তো এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো হ্যাঁ, তো এরকম মৌলিক সংখ্যা আরো আছে। এক, এক কেন মৌলিক সংখ্যা না? আচ্ছা দেখো, আমাদের হচ্ছে দুইটা গুণনীয়ক লাগবে, একে তো একটা গুণনীয়ক। এখানে কি দুইটা গুণনীয়ক হচ্ছে? হচ্ছে না, একটাই তো গুণনীয়ক, তাই না? এই জন্য এটা মৌলিক সংখ্যা না। স্যার এই হুম। একের সাথে বাড়েও না কমেও না। হ্যাঁ, মানে আমাদের দুইটা গুণনীয়ক লাগবে, কিন্তু এখানে তো দুইটা গুণনীয়ক আমরা পাচ্ছি না, দুইটা আলাদা আলাদা সংখ্যার গুণনীয়ক পাচ্ছি না তো আমরা। এই জন্যই এক মৌলিক সংখ্যা না। তো মৌলিক সংখ্যা তাহলে দুই, তিন, পাঁচ, সাত, 11, 13, 17, 19, তারপরে 23 আছে, আহ, আর কি আছে? 29 নাকি? জি স্যার। 29। আচ্ছা, এইভাবে আছে আরো, সেটা আমরা পরে শিখে নেবো। 100 পর্যন্ত দরকার হয় তোমরা শিখে নিতে পারো। অর্থাৎ মৌলিক সংখ্যা মুখস্থ থাকলে বাকিগুলো যৌগিক সংখ্যা আর কি, এইভাবে করো। তুমি স্যার যে হ্যাঁ বল। গ্রুপে সব মৌলিক সংখ্যা লিখে দিন। আচ্ছা, আমি 100 পর্যন্ত লিখে দেবো, সমস্যা নাই। আহ, তো
এইখানে দেখো তাহলে চার চার তো 2 দিয়ে ভাগ করা যায়। এখানে হচ্ছে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা আর 2 এর অধিক গুণনীয়ক রয়েছে, তাহলে 4-এ 2 এর অধিক আছে 7, 7-এ একটাই আছে, 2টা আছে। 12কে অন্য অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, একটা বিষয় মনে রাখবা যে জোড় সংখ্যা শুধুমাত্র 2 হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? 2 বাদে কোনো মৌলিক সংখ্যা নাই জোড়। তো 21, 3 7 21 করা যায়, 21-এর অনেক বেশি আছে। 36 যেহেতু জোড় সংখ্যা এবং ওটা 2 না, এটাও এখানে আসবে। তারপর 37, 37 মৌলিক সংখ্যা। 43 এটাও মৌলিক সংখ্যা। 49, সরি 49, 49-কে তো ভাগ করা যায়, যেমন 7 জি নং স্যার, 7 কত দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে 7 7 49, 57, 57-কে ভাগ করা যায়, তাই না? জি স্যার। 59-কে যায় না, আর 63-কে যায়, 7 নং 63 আর কি। আচ্ছা, নিচে এই যে এগুলো দেখানো আছে, যেমন 4-কে 2 গুণ 2, 6-কে 2 গুণ 6, আবার 6-কে এই যে অর্থাৎ 6-কে 2 গুণ 3 করেছে, 18-কে 2 গুণ 9 করেছে, আবার হচ্ছে এই যে 9 আছে, 9-কে 3 গুণ 3 করেছে, 49-কে 7 গুণ 7 করেছে, তাই এগুলো যৌগিক সংখ্যা। আহ, তারপরে এই যে এইগুলো তোমরা বের করবে, নিচের সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। আচ্ছা, এটা বলছে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। আচ্ছা, মৌলিক সংখ্যার গুণফল বলতে এই যে উপরের এইটাকে বোঝাচ্ছে আর কি, অর্থাৎ এইভাবে প্রকাশ করতে বলছে। আহ, এই যে যে আমরা ভাঙিছি এটা কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে? 2 3 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এইভাবে ভাঙতে বলছে। তো এভাবে চাইলে আমি তোমাদের দেখায়ও দিচ্ছি কিভাবে করতে হয়। আহ, যেমন আমরা কোনটাকে 1 নম্বর যদি দেখাই, এটা আছে 18। তো 18-কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 9 দুগুণে 18, তাই না? 9 দুগুণে 18। জি স্যার। এখন আমরা এই 9-কে ভাঙবো, দেখো কোন তাহলে 3? 3 3 9 আর কি, 3 3 9। তো এটাকে আর ভাঙা যায় না, তো এটা যদি 2 নম্বর করি 27। তো 27-কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে কি ভাগ করা যায়? 3 নং 27 হয়, 3 গুণ 9, জি স্যার। 3 গুণ 9 27 হয়। এখন আমরা এই 9-কে যদি ভাঙি, এটা 3 গুণ 3 হয়, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, এই দুইটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো। আমরা 3 নম্বরটাও দেখাই দিই। 32-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16 হয়। এখন যদি 16-কে 2 দিয়ে ভাগ করি কত হয়? 8 দুগুণী 16, তাই না? তাহলে 2 গুণ 8 হয়। তারপরে দেখো 2 গুণ 2, এখন 8 দিয়ে ভাগ করলে 2 গুণ 4 হয় আর কি। অর্থাৎ এই যে 2 গুণ 4। এখন আবার এইভাবে 2 গুণ 2 গুণ 2, 4-কে ভাগ করলে 2 গুণ 2 হয়, অর্থাৎ এটা। তো এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আচ্ছা, 4 নম্বরটাও দেখাই দিই। 56, 56-র অর্ধেক কত হয়? আচ্ছা দেখো, এই যে তোমাদের হচ্ছে 50-এর অর্ধেক কত? 25 না?
আর 6-এর অর্ধেক হচ্ছে 3। এখন 25 আর 3 যদি যোগ করি তাহলে 56-এর অর্ধেক পাই যাবো। 25, 26, 27, 28 হয়। তো এটা কি বুঝতে পেরেছো কিভাবে 56-এর অর্ধেক বের করলাম? স্যার এটা তো মৌলিক সংখ্যা না, 28। না, 28 তো মৌলিক সংখ্যা না, মানে 56-এর অর্ধেক কিভাবে বের করলাম এটা কি দেখলা কিভাবে করলাম? মানে 50-এর অর্ধেক 25 আর 6-এর অর্ধেক হচ্ছে 3, তাহলে 25 আর 3 যোগ করলে 28 হয় আর কি। এখন 28-এর অর্ধেক কত কিভাবে বের করবো আমরা? 28-এর অর্ধেক বের করা সহজ, মানে 20-এর অর্ধেক 10 আর 8-এর অর্ধেক 4, তাহলে কি 10 আর 4-এ 14 হয় আর কি। 2 গুণ 14, আহ, আহ, 2 গুণ 2 গুণ, এখন হচ্ছে 14-র অর্ধেক তো 7 আর কি। 7। 2 গুণ 7 লিখবো, আর কিন্তু নাই, 7 মৌলিক সংখ্যা, তো এইটাই।